আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। অনূর্ধ্ব ২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ, যেটাকে আমরা সংক্ষেপে অনূর্ধ্ব ২০ লেভেলের কোপা আমেরিকা বলতে পারি, সেখানে আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে আর্চ রাইভাল ব্রাজিলের বিপক্ষে। আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন, অনেকে অনুরোধ করছেন, তাই এই ম্যাচটার আগে গুরুত্বপূর্ণ কয়েকটা ইনফরমেশন একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ম্যাচ টাইমিং হচ্ছে আগামীকালকে, অর্থাৎ বাংলাদেশের সময় অনুযায়ী জানুয়ারির ২৫ তারিখ ভোর ৫:৩০ থেকে ভেনিজুয়েলাতে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হচ্ছে এবং আর্জেন্টিনা গ্রুপ বিতে রয়েছে, ব্রাজিলও একই গ্রুপে রয়েছে এবং সেই গ্রুপে তারা তাদের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে। লাইভ টেলিকাস্ট সম্পর্কে খুব একটা বেশি ভালো ইনফরমেশন জানাতে পারছে না, আনঅফিসিয়াল প্ল্যাটফর্মগুলো দিয়ে আসলে ট্রাই করতে হবে। কেউ যদি কোনো প্ল্যাটফর্মের নাম জেনে থাকেন কমেন্ট বক্সে রেখে যাবেন, যাতে করে বাকিরা খেলাগুলো দেখতে পারে। সাধারণত এমন টুর্নামেন্ট বাংলাদেশে বসে অফিসিয়াল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে দেখাটা অনেকটা ইম্পসিবল, অর্থাৎ নিয়ারলি ইম্পসিবল একটা ফ্যাক্টর। এখন এই টুর্নামেন্ট সম্পর্কে কয়েকটা কথা একেবারে না বললেই নয়। এটা কিন্তু একটু ভিন্ন স্টাইল বা ভিন্ন ফরম্যাটের টুর্নামেন্ট। এখানে সব মিলিয়ে দুটো গ্রুপে পাঁচটা করে 10টা দল রয়েছে এবং পরবর্তী রাউন্ডে তিনটা করে, অর্থাৎ মোট 6টা দল যাবে এবং এটা অনেকটা পয়েন্ট টেবিল সিস্টেম একটা টুর্নামেন্ট। এই 6টা দল একে অপরের সঙ্গে ম্যাচ খেলবে। এখানে সেমিফাইনাল ফাইনাল নেই, বরঞ্চ একটা লিগ টাইপের চ্যাম্পিয়নশিপ হবে। পয়েন্ট টেবিলে যারা এগিয়ে থাকবে পরবর্তী রাউন্ডেও তারা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হবে। এর আগে 2023 সালে ব্রাজিলকে আমরা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে দেখেছি। আর্জেন্টিনার সর্বশেষ ট্রফিটা এই টুর্নামেন্টে সম্ভবত 2015 সালে এসেছে, অর্থাৎ এখানে ব্রাজিলের মোটামুটি একটা আধিপত্য কিন্তু আছে। আর্জেন্টিনা বয়সভিত্তিক ফুটবলে সাম্প্রতিক সময়ে খুব একটা বেশি ভালো যে করছে না, এটা অনেকেরই আসলে জানা থাকার কথা। আমি দুটো দলের ওভারঅল পসিবিলিটি সম্পর্কে একটু আলোচনা করব, গুরুত্বপূর্ণ প্লেয়ারদেরকে নিয়ে আলোচনা করব। তবে তার আগে ক্লিয়ারলি বলে নিই, আর্জেন্টিনার কোচ ডিয়েগো প্লাসেন্তের জন্য এটা বড় রকমের একটা চ্যালেঞ্জ, কারণ হাভিয়ার মাসচারানো দায়িত্ব ছাড়ার পরে অনূর্ধ্ব 17 থেকে প্রমোটেড হয়ে অনূর্ধ্ব 20-এর দায়িত্বটা অফিসিয়ালি পেয়েছেন। প্লাসেন্তে ভবিষ্যতে আর্জেন্টিনার কোচ হওয়ার রেসে কিংবা আসলে বয়সভিত্তিক ফুটবলে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তার জন্য এটা একটা অগ্নি পরীক্ষা বলা চলে। অন্যদিকে ব্রাজিল অনূর্ধ্ব 20 দলের দায়িত্ব রয়েছেন রেমন ম্যানেজেস, যিনি কিনা 2023 সালে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আর একেবারে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব পেয়েছিলেন এবং বেশ কয়েকটা ম্যাচ পরিচালনা করেছিলেন এই কোচের আগে, অর্থাৎ ডরিভাল জুনিয়রের আগেও আমরা কিন্তু তাকে দেখেছি। অর্থাৎ এখানে ব্রাজিলের কোচের যথেষ্ট অভিজ্ঞতা আছে। এরপর যদি আমি গুরুত্বপূর্ণ কয়েকজন প্লেয়ারের ক্ষেত্রে চলে যাই, এই মুহূর্তে ডিয়েগো প্লাসেন্তের জন্য সবচেয়ে বড় ট্যাকটিক্যাল ভিউ পয়েন্ট সেটা হচ্ছে একটা প্রবলেম সলভ করা, যেটা টিওএসসি স্পোর্টসে দেখলাম। সেটা হচ্ছে এই দলটাতে, অর্থাৎ আর্জেন্টিনা এই দলটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্টার কাস্ট প্লেয়ার হিসেবে যাদেরকে আমরা বলতে পারি, সেই ফ্রাঙ্কো মাস্তান্তুনো এবং অবশ্যই ক্লাউদিও এচেভেরি, এই দুজনের মধ্যে তিনি স্টার্টিং লাইনআপে কাকে রাখবেন। স্বাভাবিকভাবে ক্লাউদিও এচেভেরির নামটা আমাদের কাছে অনেক বেশি করে পরিচিত থাকার কথা, তবে ফ্রাঙ্কো মাস্তান্তুনো ভালোই খেলার মধ্যে রয়েছেন। এই দুজনের মধ্যে হয়তোবা একজনকে স্টার্টিং লাইনআপে রাখা যাবে এবং এটা ক্লাসিক্যাল আর্জেন্টিনার বয়সভিত্তিক দলগুলোর একটা প্রবলেম, কারণ সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে একই সাথে দুজন নাম্বার 10 কিংবা কাছাকাছি প্রোফাইলের প্লেয়ার একই দলে চলে আসছেন, যে কারণে কোচরা তাদেরকে একই সাথে খেলাতে হিমশিম খাচ্ছেন। যেমনটা এর আগে ক্লাউদিও এচেভেরি এবং থিয়াগো আলমাদাকে একই একাদশে রাখতে হাভিয়ার মাসচারানো অলিম্পিক ফুটবলে কিংবা এমন টাইপের বয়সভিত্তিক ম্যাচগুলোতে সত্যিকার অর্থে হিমশিম খেয়েছেন। তাই এখানে ডিয়েগো প্লাসেন্তের সামনে কঠিন একটা চ্যালেঞ্জ রয়েছে। ফ্রাঙ্কো মাস্তান্তুনো এবং অবশ্যই ক্লাউদিও এচেভেরির দিকে তাকিয়ে থাকবো। এর পাশাপাশি হুলিও সোলার, যিনি কিনা লানুস থেকে বনমার্তে যোগ দিয়েছেন, তিনিও কিন্তু দলের সাথে যোগ দিয়েছেন। এই প্লেয়ারটা বিশেষ করে এই ফুলব্যাক আসলে কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে পারবেন সেটার দিকে সত্যিকার অর্থে আলাদা রকমের একটা নজর থাকবে। বেশ কয়েকজন প্লেয়ার আপনাদের পরিচিত থাকার কথা, এর মধ্যে অগাস্টিন রুবার্টো রিভার প্লেটে খেলা এই স্ট্রাইকারের কথা বলতে হবে। ডিফেন্স কিংবা মিডফিল্ড লাইনে বেশ কয়েকজন প্লেয়ারের কথা বলা যায়, তবে আমি সত্যিকার অর্থে আসলে তাদের পারফরমেন্সটা দেখতে চাই, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে বয়সভিত্তিক ফুটবলে আর্জেন্টিনার ডিফেন্সিভ পারফরমেন্সগুলো খুব একটা বেশি ভালো নয়। তাই এখানে আলাদা করে নাম মেনশন না করে পুরো টুর্নামেন্টে কারা ভালো করছেন সেটা দেখার চেষ্টা করব। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে সুযোগ রয়েছে আরও একবার ট্রফিটা উঁচিয়ে ধরার এবং বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার কিন্তু এই দলটার মধ্যে আছে, যেটা নিয়ে টিওএসসি স্পোর্টস আর্জেন্টিনার মিডিয়াতেও বলা হচ্ছে, অর্থাৎ এই দলটাকেও যথেষ্ট ট্যালেন্টেড বলা হচ্ছে। এর মধ্যে যদি আলাদা করে বলতে হয়, ফাইনাল থার্ডে চেলসির ফুটবলার ডেভিড ওয়াশিংটন, সৌদি প্রো লিগে খেলা ক্লাব আল কাদসিয়ার একজন ফুটবলার গ্যাব্রিয়েল কারভালো, রাশিয়ান ক্লাব জেনিট সেন্ট পিটার্সবার্গে খেলা পেদ্রো নামে পরিচিত এই ফুটবলার, আল নাসরে খেলা ওয়েজলি, প্যারিস সেন্ট জার্মের গ্যাব্রিয়েল মস্কার্দো কিংবা উলভারহাম্পটন বা উলফসে খেলা পেড্রো লিমা। আলাদা করে এই দুটো নাম গ্যাব্রিয়েল মস্কার্দো এবং পেড্রো লিমার কথা বলবো, তারা কিন্তু
গুরুত্বপূর্ণ ক্লাবগুলোতে খেলছেন, অর্থাৎ এখানে ইয়াং স্টারদের পাশাপাশি এমন ইয়াং ফুটবলারও ব্রাজিলের কাছে আছে যাদের সাম্প্রতিক সময়ে বড় বড় ক্লাবগুলোতে খেলার এক্সপিরিয়েন্স আছে। সব মিলিয়ে একটা হাড্ডাহাড্ডি লড়াই, আশা করছি কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না। দেখা যাক ম্যাচটাতে শেষ পর্যন্ত আর্জেন্টিনা কেমন করে, এটা পরবর্তী সময়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।